বিধানসভায় প্রথমে আমি ঢুকেছিলাম 1977 সালে, আর বিধানসভা থেকে বেরিয়ে গেছিলাম 2011 সালে। এই দীর্ঘ 34 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মধ্যে প্রথম 5 বছরের অভিজ্ঞতা ছিল বিরোধী দলের সদস্য হিসাবে, এবং বিরোধী দলের সদস্য হিসাবে জনতা পার্টিতে তখন আমরা ছিলাম। এবং তখন মোটামুটি যে বিরোধী দলের ভূমিকা আমাদের ছিল, সেটা কেবলমাত্র বিরোধী দলের ভূমিকা হিসেবে নয়, এত গঠনমূলক এবং সমালোচনামূলক ভূমিকা আমাদের ছিল। এবং তখন বিরোধী দলে যারা ছিলেন তারা পশ্চিমবাংলার রাজনীতিতে একজন দিকপাল, যেমন কাশীকান্ত মৈত্র ছিলেন, হরিপদ ভারতী ছিলেন, বিষ্ণুকান্ত শাস্ত্রী ছিলেন, কংগ্রেসের জয়নাল আবেদী ছিলেন, ভোলা সেন ছিলেন, অজিত পাঁজা ছিলেন। আমরা সবাই মিলে, আমাদের 29 জন সদস্য ছিল জনতা পার্টির, আর 20 জন সদস্য ছিল কংগ্রেসের, আর দুজন ছিল এসইউসি, আর একজন নির্দল ছিল। আমরা বিরোধী দল সংখ্যায় আমাদের অনেক কম ছিল, তার থেকে অনেক বেশি ছিল বামফ্রন্টের সংখ্যাটা। কিন্তু তখন যে গণতান্ত্রিক পরিবেশটা বিধানসভায় ছিল, সরকার এবং বিরোধী দলের মধ্যে যে আমাদের মধ্যে যে যোগসূত্রটা ছিল, কারণ গণতন্ত্রকে যদি সফল করতে হয়, সরকার পক্ষের যেমন ভূমিকা আছে, বিরোধী পক্ষের ভূমিকা তার থেকেও বেশি। বিরোধী পক্ষ সরকারের যে গঠনমূলক সমালোচনা করবেন, তার থেকে সরকার একটা সঠিক পথে চলার একটা রাস্তা খুঁজে পাবে, অথবা জনমতকে তৈরি করার চেষ্টা করবে। সেই ভূমিকাটা আমরা পালন করেছিলাম। কিন্তু আজকের এই যে পরিস্থিতি, পশ্চিমবঙ্গ দুইজন সাংসদ তারা হঠাৎ করে একটা মঞ্চের সাথে মার্চ করে গেলেন, লড়াই, এই যে বিষয়টা আপনারা যখন শুনছেন, দেখছেন, কে বিরোধী হবে, কে বিরোধী দলনেতা হবে, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, আমাদের সবটাই চলে ভারতীয় সংবিধান অনুযায়ী। ভারতীয় সংবিধান অথবা পার্লামেন্টে যে সমস্ত আইনকানুন তৈরি হয় তার উপর চলে। এখন পার্লামেন্ট আইন তৈরি করেছে, 2/3 সদস্য তারা যে দলের থেকে নির্বাচিত হন, সেই দল থেকে যদি তারা সমর্থন প্রত্যাহার করে অন্য কোথাও যান, তাহলে তারা ওই দলত্যাগের আইনের মধ্যে পড়েন না। এটা হচ্ছে পার্লামেন্টে তৈরি করা এই আইন। অতএব পার্লামেন্টে যে আইনটা তৈরি হয়েছে, সেই আইন অনুযায়ী কোনো বিধানসভায় অথবা লোকসভায় যদি সেই রকমের কোনো কাজ হয়, বা বিধানসভা বা লোকসভার সদস্যরা সেই আইনটাকে মেনে যদি করেন, তার বিরুদ্ধে বলবার ক্ষমতা আমাদের নেই, কারণ এটা পার্লামেন্টের তৈরি করা আইন। অতএব পার্লামেন্ট যে আইনটা তৈরি করে দিয়েছেন, সেই আইনটা সমস্ত দলের পক্ষে প্রযোজ্য। এরা যে গেলেন, এনারা কি দলত্যাগের আইনে পড়বেন? আমি তো আগেই বললাম, দলত্যাগের আইনে কারা পড়বেন কারা পড়বেন না, এ সম্বন্ধে সুস্পষ্টভাবে আজকের পার্লামেন্টে সেই আইনটা পাশ করে সুস্পষ্টভাবে বলা আছে। যদি 2/3 সদস্য যে দলে তারা আছেন, সেই দল থেকে তারা যদি বেরিয়ে গিয়ে নতুন দল তৈরি করেন, অথবা কোনো দলের সঙ্গে যদি যুক্ত হন, তাহলে সেটা দলত্যাগ আইনের মধ্যে পড়ে না। বলছি, তৃণমূল যেভাবে বিরাট পরাজয় ঘটলো, তাতে পলিটিক্যালি আপনার পার্টির সঙ্গে তৃণমূলের সম্পর্কে কোনো চেঞ্জ হলো? দেখুন, আমাদের পার্টি ইন্ডিয়া গঠবন্ধন যেটা হয়েছে, যাকে আমরা ইন্ডিয়া জোট বলি, সেই ইন্ডিয়া জোটের মধ্যে আমরা অন্তর্ভুক্ত। তার মধ্যে তৃণমূলও আছেন, তার মধ্যে সিপিআই আছেন। 20টা দল নিয়ে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে। আমাদের সঙ্গে শুধু পলিটিক্যালি কানেকশান, সরকারের সঙ্গে, তৃণমূল সরকারের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ছিল না বা কোনো কানেকশান ছিল না। আজকে যে নির্বাচনটা পশ্চিমবাংলায় 2026-এ হয়েছে, আমি মনে করি এই নির্বাচনটা পশ্চিমবাংলার মানুষ তার নিজের 15 বছরের যে অভিজ্ঞতা, এবং তার 15 বছরে যে ব্যাড গভর্নেন্স, এই শব্দটা আমি ব্যবহার করছি, ব্যাড গভর্নেন্সের মাধ্যমেই তো একটা সরকার চলে। দুটো শব্দ, গুড গভর্নেন্স মানে ভালো সরকার, আর ব্যাড গভর্নেন্স মানে একটা সরকার মানুষের বিরোধী কাজ করেছে। এই 15 বছর যে সরকারটা ছিল, সেই সরকারটা ব্যাড গভর্নেন্সের কাজ করেছিল, যার জন্য মানুষের যে ক্ষোভটা ছিল, মানুষ তার ক্ষোভটা কোথায়, গণতন্ত্রে সে ক্ষোভটা কোথায় তারা দেখান নির্বাচনের মাধ্যমে। অতএব যে নির্বাচনটা হয়েছে 2026-এ, পশ্চিমবাংলার জনগণ সেই নির্বাচনের মাধ্যমে তারা পশ্চিমবাংলায় যে ব্যাড গভর্নেন্সটা ছিল, যে সরকারটা ছিল, সেই সরকারটাকে হটিয়ে দিয়েছে। এটা যদি আপনি বলছিলেন যে আপনারা সেই সময় অত কম সংখ্যক বিধায়ক নিয়েও বিরোধী দল হিসাবে ভূমিকা পালন করেছেন, এখানে বিরোধী দলকে দেখতে পাওয়া যাচ্ছে যে তারা অন্য ব্লকে চলে যাচ্ছে। দেখুন, সত্যি কথা বলতে কি, বিগত 15 বছরে পশ্চিমবাংলায় বিধানসভাতে যে ঘটনাগুলো ঘটেছিল, ভারতবর্ষের ইতিহাসে, আমি তো দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত, ভারতবর্ষের ইতিহাসে গণতন্ত্রকে ধ্বংস করার মতো এত নক্কারজনক ঘটনা কখনো ঘটেনি। আমাদের একজন বিধায়ক ছিল, 2016 সালে সেই বিধায়ককে ভয় দেখিয়ে
আমাদের থেকে ভাঙিয়ে নিয়ে তৃণমূলে যোগ দেওয়া হলো। সিপিএমের বিধায়ক ছিল, তাদেরকেও পর্যন্ত ভয় দেখিয়ে তৃণমূলে নিয়ে যাওয়া হলো। এমনকি কংগ্রেসের যে বিধায়ক ছিল মানস ভূঁইয়া, যে কংগ্রেসের লিডার ছিল, তার বিরুদ্ধে মার্ডার কেস নিয়ে এসে তাকে ভয় দেখিয়ে তাকে তৃণমূলে যোগ দেওয়া হলো। পশ্চিমবাংলায় গণতন্ত্রকে যদি কেউ ধ্বংস করে থাকে, বিধানসভার গরিমাকে যদি কেউ ধ্বংস করে থাকে, সেটা তৃণমূল কংগ্রেস। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কী দেখছেন? আগামী দিনে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎটা একটা পদ্মপাতার উপর জল যেমন থাকে না, কখন কোন দিকে কখন পুরো জলটা পড়ে যাবে, ওই অবস্থার মধ্যে তৃণমূল কংগ্রেস আছে। ইন্ডিয়া জুড়ে তো এত গুরুত্ব অনেকটা পাচ্ছে তৃণমূল। দেখুন, ইন্ডিয়া জোটটা 20টা দল নিয়ে হয়েছে, সকলেরই সমান গুরুত্ব, বিশেষ গুরুত্ব কোনো দলের নেই, সবার সমান গুরুত্ব। কিন্তু এই জোটটা, যে ইন্ডিয়া জোটটা আছে, সেটা নির্বাচনের সময় সেই জোটটা কাজ করে না। এই তো সাম্প্রতিককালে নির্বাচন হয়ে গেল আপনার তামিলনাড়ুতে, 5টা স্টেটে নির্বাচন হলো, কোথায় ইন্ডিয়া জোট কাজ করেছে? ইন্ডিয়া জোটে তৃণমূল আছে। পশ্চিমবাংলায় ইন্ডিয়া জোট ছিল? কোনো ইন্ডিয়া জোট ছিল না। কেরালাতে কোনো ইন্ডিয়া জোট ছিল? কোনো ইন্ডিয়া জোট ছিল না। তামিলনাড়ুতে কোনো ইন্ডিয়া জোট ছিল? ইন্ডিয়া জোট ছিল না। অথবা আজকের যে ইন্ডিয়া জোট, ওটা হচ্ছে একটা সোনার পাথর বাটি। কেন বলছেন সোনার পাথর বাটি? সোনার পাথর বাটির যেমন কোনো অস্তিত্ব থাকে না, ঠিক ইন্ডিয়া জোটটাও তাই। নির্বাচনের আগে ইন্ডিয়া জোট বলে আমরা লাফাই, কোনো কমন প্রোগ্রাম থাকে না। আর যখন নির্বাচন হয়, পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করার জন্য, তখন অন্য কোনো বিরোধী দলের দরকার হয় না। ইন্ডিয়া জোটের শরিক দলই যথেষ্ট, আর এক শরিক দলের পক্ষে সেখানে কাদা ছোড়াছুড়ি করার জন্য। হ্যাঁ, দেখুন, উত্তরপ্রদেশে রাজনৈতিকগত অবস্থানভাবে ওখানে কেবল 2টো রাজনৈতিক দল আছে। একটা আছে বিজেপি, যারা সরকারে আছেন, আর সমাজবাদী পার্টি। আর কোনো রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব, সে ইন্ডিয়া জোট বলুন, ইন্ডিয়া জোটের বাইরে বলুন, এই 2টো রাজনৈতিক দল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব উত্তরপ্রদেশে নেই। আপনি সোনার পাথর বাটি বলছেন, অথচ আপনারা বা তৃণমূল কংগ্রেস এটা তো একসঙ্গে এখনো জোটে আছে। দেখুন, সোনার পাথর বাটি একটা প্রচলিত শব্দ। পাথর বাটি, সোনার পাথর বাটি কখনো হয় না, না হয় সোনার বাটি হয়। কিন্তু যেহেতু একটা প্রচলিত শব্দ সোনার পাথর বাটি আছে, সেই জন্য তো প্রচলিত শব্দটাই আমি ইন্ডিয়া জোটের ক্ষেত্রে ব্যবহার করেছি। সোনার পাথর বাটি মানে অবাস্তব একটা ধারণা। অবাস্তব। হ্যাঁ, অবাস্তব তাই যদি হয়, কিন্তু একসঙ্গে তো দলগুলো, আপনি এবং তৃণমূল কংগ্রেস, আপনার দল এবং তৃণমূল কংগ্রেস। আমার দল তৃণমূল কংগ্রেস বলে নয়, সিপিএম কংগ্রেস। কেরালাতে সাম্প্রতিক নির্বাচনে সেখানে কংগ্রেস আর সিপিএমের লড়াই হলো, সেই সিপিএম কংগ্রেসও আজকে তো এখানে আছে। ডিএমকে কংগ্রেস একসঙ্গে নির্বাচনে লড়াই করলো তামিলনাড়ুতে। নির্বাচনের পরের দিন কংগ্রেস আর সিপিএম ডিএমকে ছেড়ে দিয়ে আরেকটা যে নতুন দল হয়েছে, সেই দলে চলে গেল। ও তো হয়, অনেক সময় রাজনীতিতে অনেক কিছু থাকে, গোল 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 থাকে। আর সেই গোল গোলটা যেটা থাকে, সেই গোল গোলটাই থেকে যায়, সে আর কোনোদিন সমান্তরাল রেখায় কখনো পরিণত হয় না। নন্দদা, বলছি যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাড গভর্নেন্সের কথা বলছেন। আপনার দলের নেতা, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হবার পর তার বাড়িতে এলেন, তার বাড়িতে এসে তার পাশে থাকার বার্তা দিলেন। দেখুন, এটা তো আগেই বলেছি না, এটা বলছি, এটা একটা পলিটিক্যালি, যদি ধরেন একটা পলিটিক্যালি যেহেতু সঙ্গে আছি থাকা, তার মানে এই নয় যে মমতা ব্যানার্জি হারেননি, তাকে হারানো হয়েছে। মমতা ব্যানার্জি 2টো জায়গায় হেরেছেন। গতবারে উনি বলেছিলেন হারিনি, কিন্তু তখন আমরা তৃণমূল জোটের প্রচারেও ছিলাম। আমি বিশেষ করে নন্দীগ্রামে ছিলাম প্রচারে, নন্দীগ্রামে উনি হেরেছেন। হারার পরেও উনি কোর্টে কেস করেছেন, বলেছেন উনি হারেননি। আজ পর্যন্ত প্রমাণ করতে পারেননি যে উনি হারেননি। এবারেও নির্বাচনে মমতা ব্যানার্জি সঠিকভাবেই হেরেছেন। বহু তৃণমূল নেতাদের সঙ্গে কথা হয়েছিল যে সত্যিকারের ভবানীপুরে কী হয়েছিল। বলছে ভবানীপুরের জনতাই, তারাই চেয়েছিল মমতা ব্যানার্জিকে হারাতে, তারা মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছে। আজকে যে মুখ্যমন্ত্রী, সে আপনার কাছে একসময় নির্বাচনে পরাজিত হয়েছিল। দেখুন, আমার কাছে পরাজিত হওয়া না হওয়া তো বড় কথা নয়, গণতন্ত্রে এটা হয়ে থাকে। গণতন্ত্রের নির্বাচনে ইন্দিরা গান্ধীও একদিন পরাজিত হয়েছিল, ওটা কিছু ব্যাপার না। নির্বাচনে লড়াই করলে কখনো কেউ জিতবে, কখনো হারবে, এইটাই দুঃখের কথা। মমতা ব্যানার্জি যেদিন নির্বাচনে হেরে গেলেন, ইলেকশন কমিশন যখন ঘোষণা করলো, এরা সংবিধানের কথা বলে যে সংবিধানকে বাঁচাতে হবে, ইন্ডিয়া গঠবন্ধন নাকি সংবিধান বাঁচানোর জন্য। কিন্তু সবচেয়ে বেশি সংবিধানের উপর সবচেয়ে যেটা আঘাত হলো, সেটা পশ্চিমবাংলায় ইন্ডিয়া গঠবন্ধনের একটা শরিক এই তৃণমূল কংগ্রেস, তার নেত্রী মমতা ব্যানার্জি হেরিয়ে গিয়েও বললেন আমি হারিয়ে দিই।
কিন্তু এই কথাগুলো আপনি দলের অন্দরে কি কখনো দলের অন্দরে বলেছি, আমি অখিলেশ যাদবকে বলেছি যে পশ্চিমবাংলায় যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচন একেবারে সঠিক নির্বাচন, মানুষ তার রায় দিয়েছে এবং সেই রায়ের মাধ্যমে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসেছে। শুভেন্দু তারপরেও অখিলেশ যাদব কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আমি তো বলছি মানুষ দুটো দিক আছে, একটা হচ্ছে পলিটিক্যাল কম্পালশন আর একটা হচ্ছে বাস্তবভাবে একটা সরকারের সঙ্গে থাকা। পলিটিক্যাল কম্পালশন